তো আমার মনে হয় আমরা শুরু করে দিই না? আরো কয়েকজন, আচ্ছা যাই হোক আমরা শুরু করি, কারণ কালকে ক্লাস বেশিক্ষণ নিতে পারিনি, আজকে শুরু করি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, মিউট করা নাই। জি স্যার। ঠিক আছে, আমি শুরু করি। দেখো, এনক্যাপসুলেশন বা ডেটা হাইডিং একই জিনিস, কিন্তু কি একটা উদাহরণ সহ বর্ণনা দাও। এইটুক দিবা এখান থেকে। প্রোগ্রামে ভেরিয়েবল বা ভেরিয়েবল এবং ভেরিয়েবল সংশ্লিষ্ট কোডকে একত্রে ধরে রাখার কৌশলকে এনক্যাপসুলেশন বলে। ইহা এমন একটি বিশেষ অবস্থা যার মাধ্যমে কোনো ক্লাসের নিজস্ব ভেরিয়েবল ফাংশন এর উপর প্রবেশাধিকার আরোপ করা যায়। যদিও আমরা কিন্তু এগুলো করে আসছি, হয়তোবা তোমাদের উদাহরণটা দেখলে হয়তোবা বুঝবা, কিন্তু সংজ্ঞা অনুযায়ী হয়তোবা নাও বুঝতে পারো যে এটা আবার কি জিনিস। এটা কিন্তু আমরা অলরেডি করে আসছি, প্রথম যে আমি এক্সাম্পলটা দেখাইছি সেটাতেই এখানে ধরাই দিব। এখন এটাই বলতেছি যে আমাদের যে এখানে একটা ক্লাসের ভিতরে ভেরিয়েবল থাকবে এবং যে ফাংশন গুলো থাকবে, এরা নিজেদের মধ্যে অ্যাক্সেস করতে পারবে, যাতে অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে। সেটাই আমরা বলতেছি যে প্রবেশাধিকার আরোপ করা যায়, মানে কিছু একটা বলা যায় যাতে ওই ক্লাসের বাইরে অন্য কোনো ক্লাসের অধীনস্থ কোনো কিছু ব্যবহার করতে না পারে, বা একান্তই যদি পারে তাহলে সেটাকে আমাকে নির্ধারণ করে দিতে হবে। এটাকেই আমরা বলতেছি ডেটা হাইডিং, মানে এমন একটা অবস্থার মধ্যে নিয়ে আসবো ডেটাগুলোকে, এনক্যাপসুলেটেড, মানে একটা আরেকটার ভিতরে নিয়ে আসবো। ব্যাপারটা এরকম না, কিন্তু একটা ক্লাসের ডেটাগুলোকে অন্য ক্লাস থেকে ব্যবহার করা যাবে না। এটা ডিপেন্ড করবে কোনো না কোনো একটা বৈশিষ্ট্যের কারণে। এইটাকেই আমরা বলতেছি কি হাইডিং অবস্থায় রেখে দিতেছি। তো এটা কিভাবে করা যায়? এটা করা যায় এইভাবে, যখন দেখো যে আমরা এই ভ্যালুগুলো দিয়ে রাখছি হচ্ছে প্রাইভেট, তো আমি এই ক্লাসের যতই অবজেক্ট তৈরি করি না কেন, এই ক্লাসের অবজেক্ট দিয়ে কোনোভাবেই, আমি কিন্তু কোড করার সময় দেখাইছিলাম, তোমরা ট্রাই করবা, ডগ ডট হেড এটাকে অ্যাক্সেস করা যাবে না, কোনোভাবেই যাবে না, কারণ এটা প্রাইভেট মোড দিয়ে দিছে। কিন্তু আমাকে অ্যাক্সেস করতেই হবে, তখন আমি কি করব? অবশ্যই এই মেম্বার যে ফাংশনটা আছে সেটা আমরা দেখব পাবলিক। যখনই দেখবো যে এটা আমাদের পাবলিক আছে, তখনই আমরা বুঝবো যে হ্যাঁ, তাহলে আমাদের একটা ওয়ে আছে, এই ফাংশনের মাধ্যমে আমি এই ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমাকে অবশ্যই এই অবজেক্টটা দিয়ে এই ফাংশনটাকে আগে কল করতে হবে। তো দেখো, এই ফাংশনটা দিয়ে আমরা কল করছি, কল করার মাধ্যমে এখন আমরা এখানে দেখতে পাইতেছি টেল। এই টেলটা হচ্ছে কিন্তু ভেরিয়েবল, আর এই টেলটা হচ্ছে আমাদের স্ট্রিং, মানে মেসেজ। তারপরে হেড, এই হেডটা হচ্ছে এখানকার ভেরিয়েবল। অর্থাৎ এটা আমরা আসলে কি করলাম, যে আমরা আসলে এই ভেরিয়েবল গুলোকে ফাংশনের মাধ্যমে কি করলাম, হাইড করে রাখলাম, মানে আলাদা করে রাখলাম। কিন্তু অ্যাক্সেস করা যাবে। একটা কৌশল আছে, সেই কৌশলটা হলো এরকম যে এখানে আমি একটা প্রাইভেট ফাংশন ব্যবহার না করে পাবলিক ফাংশন ব্যবহার করব। কারণ প্রাইভেট করলে তো একেও আমি অ্যাক্সেস করতে পাবো না, আর পাবলিক করার কারণে আমরা জানি। আচ্ছা, এখানে কিন্তু আমার ভুল আছে, এখানে কিন্তু সেমিকোলন হবে। কি ব্যাপারে এত ভুল করছি কেন? ক্লাসে কিন্তু সেটা সেমিকোলন হবে। তো এখানে এই আমরা পাবলিক ফাংশনের মাধ্যমে এই ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করলাম। তো যেই ওয়েতে আমরা ডেটাগুলোকে অন্য ফাংশন থেকে অ্যাক্সেস করতে দিলাম না, সেটাকে আমরা আসলে হাইডিং বলতেছি বা এনক্যাপসুলেশন বলতেছি। তো এটা আসলে কিভাবে করা যায়, সেটা আসলে করার জন্য আমাদেরকে এই কয়েকটা কিওয়ার্ড দরকার হবে। যে এখানে ক্লাস, প্রাইভেট, পাবলিক কিওয়ার্ডের মাধ্যমে মেম্বার ভেরিয়েবল ও মেম্বার ফাংশনের উপরে প্রবেশাধিকার, মানে কারা কারা প্রবেশ করতে পারবে, এটা আমরা নিশ্চিত করছি। যেমন পাবলিক দিয়ে এই ফাংশনে প্রবেশ করতে পারবে, প্রাইভেট দিয়ে অবশ্যই এই অবজেক্ট ক্রিয়েট প্রবেশ করতে পারবে না, বাট এর হেল্প নিয়ে এদের অ্যাক্সেস করতে পারবে। আর অবশ্যই আমার এখানে একটা ক্লাস কিওয়ার্ড থাকতেই হবে, এটা হচ্ছে আমাদের ক্লাস, না হলে তো আমরা পারবোই না। তো এটা হলো আমাদের ডেটা হাইডিং। তো আমরা কি কি পড়লাম? আসলে আমরা পড়ছি হচ্ছে ইনহেরিটেন্স, পলিমরফিজম, তারপর ইনহেরিটেন্স। আর পলিমরফিজমটা আমি কি বলছিলাম, যে আসলে ফাংশনের নামটা সেমই থাকবে, বাট এখানে হয় রিটার্ন টাইপটা আলাদা হবে, অথবা আর্গুমেন্ট এর সংখ্যা ভিন্ন রকম হবে। এখানে কোনো কিছুই নাই, এখানে একটা দিছি, অথবা এখানে একটা দিলাম, এখানে দুইটা দিলাম। অর্থাৎ একই রকম হবে ফাংশনের নাম, বাট রিটার্ন টাইপ, আর্গুমেন্ট লিস্ট এগুলো ভিন্ন হবে। সেগুলোকে আমরা তখন বলবো
পলিমরফিজম। তো পলিমরফিজম কিন্তু অনেক ভাবে একটা প্রোগ্রামকে উপস্থাপন করা যাবে। তো তার মধ্যে আমরা জাস্ট এখানে একটা দেখলাম শুধু, এটার কিন্তু আরো একটা নাম আছে, এটা আমরা পরে এসে দেখবো। তো এরপর আমরা বললাম হচ্ছে ডাটা এনক্যাপসুলেশন। তো মোটামুটি কিন্তু আমাদের যে বৈশিষ্ট্যগুলো ছিল সি প্লাস প্লাসের, কি কি বৈশিষ্ট্য ছিল? ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, মেসেজ পাসিং, ফাংশন ওভারলোডিং, অপারেটর ওভারলোডিং, গার্বেজ কালেকশন। তো এর মধ্যে দেখি মেসেজ পাসিংটা আছে কিনা আমার এখানে। এই এই দুইটা আছে, মেবি এই দুইটা আমি এখন দেখাবো। আর এটা না থাকলে আমি পরে তোমাদেরকে এখানে দেখাই দিব আর কি। মানে এটা আসলে কপি, আরো কপি আছে তো, মানে আপডেট আছে আরো একটা। তো ওটা আর কি পরে দেখাবো আর কি। আগে এটা শেষ করি আগে, তারপর। তাহলে এখন আমাদের এখানে পলিমরফিজমের ভিতরে দুই প্রকার পলিমরফিজম আমরা দেখতে পাবো। একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, আর একটা হচ্ছে ডাইনামিক আর রান টাইম পলিমরফিজম। এটার কিন্তু আরো একটা নাম আছে, সেটা হচ্ছে স্ট্যাটিক বাইন্ডিং এবং ডাইনামিক বাইন্ডিং। সাধারণত পরীক্ষায় স্ট্যাটিক বাইন্ডিং এবং ডাইনামিক বাইন্ডিং নামে বেশি আসে, এবং এই পার্থক্যটা ইম্পর্টেন্ট আছে এখানে। দেখবা কোনো পরীক্ষায় হয়তো বা যারা বেশি পরীক্ষা দিছো তারা পারছো, পাইছো হয়তো বা কখনো এই কোশ্চেনটা। আর যারা কম পরীক্ষা দিছো তারা হয়তো বা এখনো পাও নাই। কিন্তু স্ট্যাটিক বাইন্ডিং এবং ডাইনামিক বাইন্ডিং এটা ওই বুয়েটেই দেয়। তো স্ট্যাটিক বাইন্ডিং এটা আসলে আমাদের ওয়ান কাইন্ড অফ পলিমরফিজম, যেটাকে আমরা কম্পাইল টাইম বলতেছি। আর ডাইনামিক বাইন্ডিংটা হচ্ছে রান টাইম। এখন এর পার্থক্য আমরা একটু দেখি, দেখার চেষ্টা করি। যে ফাংশন সমূহকে যখন কম্পাইলারের সময় কল করা হয়, যখন কম্পাইল করবে ঠিক তখনই হবে, এটা হলো কম্পাইল টাইম, এটা নাম শুনে বোঝা যায়। আর একটা হচ্ছে কি, যখন রান টাইমে কল করা হয় তখন তাকে রান টাইম কলিং বলে। আর এটার উদাহরণ হচ্ছে স্ট্যাটিক বাইন্ডিং, কিন্তু ওভারলোডিং, স্ট্যাটিক বাইন্ডিং, আর্লি বাইন্ডিংও বলে। অর্থাৎ যদি বলে তোমাকে ফাংশন ওভারলোডিং এটা আসলে কি জিনিস, তখন কিন্তু এটা স্ট্যাটিক বাইন্ডিং এই হবে, অথবা এটাকে কিন্তু আর্লি বাইন্ডিংও বলা যায়। সর্বোপরি কিন্তু আমরা পার্থক্য করতেছি হচ্ছে কম্পাইল টাইম আর হচ্ছে রান টাইম। তো কম্পাইল টাইমটাকে আমরা স্ট্যাটিক বাইন্ডিংও বলতে পারি, ওভারলোডিংও বলতে পারি, আর্লি বাইন্ডিংও বলতে পারি। আবার রান টাইম পলিমরফিজমকে ওভার রিডিং বলতে পারি। ওভারলোডিং আর ওভার রিডিং কিন্তু এক জিনিস না। ওভারলোডিংটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসলাম, এইটাই এটাই হচ্ছে আমাদের ওভারলোডিং ম্যাক্সাম। তো আমি বললাম না একটু আগে যে এটাকে অন্য নামে ডাকা ডাকা যায়, সেটাই হলো এটা। পরে হয়তো বা বিস্তারিত আলোচনা আছে, আমরা দেখে নিব। আর রান টাইমের ক্ষেত্রে ওভার রিডিং বলবো আমরা, ডাইনামিক বাইন্ডিং বলবো, এবং এটাকে লেট বাইন্ডিংও বলা হয়ে থাকে। তাকে রান টাইম পলিমরফিজমকে, মূলত পলিমরফিজম ইয়ে অর্জন করা যায় ফাংশন ওভারলোডিং এবং অপারেটর ওভারলোডিং আছে। দুই প্রকার ওভারলোডিং থাকবে, একটা হচ্ছে ফাংশন ওভারলোডিং আর একটা অপারেটর ওভারলোডিং। ঠিক তেমনি মনে করো এইখানে কিন্তু আমাদের ওভার রিডিংও কিন্তু দুইটা থাকবে, যদিও আমরা এখানে এটা লিখিনি, কিন্তু এটা জাস্ট বলে রাখলাম, পরে টপিক পাওয়া যাবে। তাহলে কম্পাইল টাইপের ক্ষেত্রে কি হয়, এখানে গিয়ে অর্জন করা যায় দুই ভাবে, একটা হচ্ছে ফাংশন ওভারলোডিং আর একটা হচ্ছে অপারেটর ওভারলোডিং। আর এটা কিভাবে অর্জন করা যায়, ভার্চুয়াল ফাংশন ও পয়েন্টারের মাধ্যমে। আর এর এক্সিকিউশন প্রসেসিং গতি হচ্ছে দ্রুত গতি সম্পূর্ণ, আর এটা হচ্ছে ধীর গতি সম্পূর্ণ। আর এটা হচ্ছে লেস ফ্লেক্সিবল, আর এটা মোর ফ্লেক্সিবল। এটা আসলে একটু থিওরিটিক্যাল কথাবার্তা, কারণ এগুলো তো আমরা এখনো কোড গুলো করি নাই, তো এই জন্য হয়তো তোমরা এখনো বুঝবাও না যে কিভাবে কি ঘটতেছে। কারণ আমরা তো এখনো জাস্ট থিওরি টাইপেই আছি, থিওরি পার্টেই আছি, এখনো তো কোডিং এর ভিতরে যাইনি। তো এখন এই পার্থক্যটা আমরা একটু দেখবো, এই পার্থক্যটাও খুব ইম্পর্টেন্ট আসে। ফাংশন ওভারলোডিং, ফাংশন ওভার রিডিং, দেখবো যে অনেক স্টুডেন্ট এগুলো পাবে না। তোমরা এখানে একটু পড়ে নিবা, গুছানোই আছে, দেখে নিবা। দেখো এখানে ওভার রিডিং কাকে বলতেছে আর ওভারলোডিং কাকে বলতেছে। যে প্রক্রিয়ার মাধ্যমে একাধিক ফাংশনের নাম একই রাখা হয়, কিন্তু ফাংশনের প্যারামিটার বা আর্গুমেন্টের সংখ্যা ভিন্ন হয় এবং এদের টাইপও ভিন্ন রকম হয়, যেটা আমি বলে আসছি যে রিটার্ন টাইপটা ভিন্ন হতে পারে অথবা আর্গুমেন্ট লিস্টটাও কম বেশি হতে পারে, সেটাই হলো আমাদের ফাংশন ওভারলোডিং। তাহলে এখন ওভার রিডিংটা কাকে বলে, যে প্রক্রিয়ার মাধ্যমে ফাংশনের নাম একই রাখা হয় এবং ফাংশনের আর্গুমেন্টের সংখ্যা
আর্গুমেন্টের টাইপও একই রাখা হয়, তাকে ফাংশন ওভার রিডিং বলে। এটার মধ্যে পার্থক্য কি হলো? এখানে আর্গুমেন্টের সংখ্যা ভিন্ন হতে পারে, এখানে আর্গুমেন্টের সংখ্যা ভিন্ন হবে না। এই তো এখানে এইটুকু, এটাকে বলতেছে ওভার রিডিং, আর এটা হচ্ছে আমাদের ওভার লোডিং। এটাকে আমরা কি বলে আসলাম একটু আগে? স্ট্যাটিক বাইন্ডিং। আর এটা কি স্যার বলে? হ্যাঁ, ফাংশন ওভাররাইডিং এর জন্য তো স্যার দুইটা ক্লাস প্রয়োজন হবে স্যার, একটা ক্লাসে তো এটা করা যাবে না। ফাংশন ওভারলোডিং। ফাংশন ওভাররাইডিং এর জন্য তো স্যার দুইটা ক্লাসের প্রয়োজন হবে না স্যার? এটা করছি দুইটা তো। ফাংশন তো দুইটা ক্লাসের মধ্যে থাকতে হবে এই তো এটাই তো স্যার, আমাদের এখানে তো এটা উল্লেখ নেই। এটাই তো ফাংশন ওভারলোডিং। পলিমরফিজমটা আমরা আসলে কি? পলিমরফিজমটা, হ্যাঁ, তুমি দুইটা ক্লাস দিয়ে করতে পারবা, কিন্তু একটা ক্লাস দিয়েও তো হবে। পলিমরফিজমটা হচ্ছে বহুরূপ। আর পলিমরফিজম তুমি কিভাবে করতে পারবা? বিভিন্ন ওয়েতে করতে পারবা, তার মধ্যে একটা হচ্ছে ফাংশন ওভারলোডিং। তো এটাই তো আমাদের ওভারলোড হচ্ছে, কখনো এটা লোড হচ্ছে, কখনো এটা লোড হচ্ছে। ওভার রিডিংটা স্যার, লোডিং না, ওভার রিডিং, ফাংশন ওভার রিডিংটা বলতে। ফাংশন ওভার রিডিং, এটা জি কি স্যার, তো এটা স্যার কি দুইটা ক্লাসের মধ্যে থাকবে না? এটা কি এখন দুইটা ক্লাসে যদি তুমি একই নামে দাও, হ্যাঁ, একই নামে যদি তুমি মনে করো দুইটা ক্লাসে ফাংশন ডিক্লেয়ার করলা করে, আচ্ছা তোমাকে এখন এটা কিভাবে দেখাই? দুইটা ক্লাস তো ডিক্লেয়ার করা নাই, তুমি হয়তোবা করছো, হয়তোবা, তাহলে একটু বোঝার চেষ্টা করো। ধরো আমরা দুইটা ক্লাসের, একটা ক্লাস হচ্ছে ওয়ান, এটা হলো ক্লাস ওয়ান, এটা হলো ক্লাস টু। ক্লাস ওয়ান এর অবজেক্ট তৈরি করলাম হচ্ছে অবজেক্ট ওয়ান, আর ক্লাস টু এর অবজেক্ট তৈরি করলাম হচ্ছে ধরো অবজেক্ট টু। এখন এদের মধ্যখানে একটা ফাংশন আছে, যেই ফাংশনটার নাম দিলাম ফর এক্সাম্পল ধরো সাম। আবার এই এই ক্লাসের ভিতরে একটা নাম দিলাম হচ্ছে সাম, তাই তো? এখন তুমি এই ফাংশনটাকে কল করবে কোন অবজেক্ট দিয়ে? এইখানে সাম নামেও ডিক্লেয়ার করছো, এখানেও সাম নামে ডিক্লেয়ার করছো। এখন তুমি এই ক্লাস ওয়ান এর মেম্বার ফাংশনটাকে তুমি কল করবা অবজেক্টের মাধ্যমে, তাই তো? অবজেক্ট ডট সাম। তো জি এখন স্যার। এখানে কোন অবজেক্ট দিয়ে কল করবা? কোনটা অবজেক্ট দিয়ে কল করলে? প্রথমটার ফাংশন, প্রথম হ্যাঁ, ক্লাসটা এ দিয়ে স্যার। তাহলে তখন তুমি এখানে করবা অবজেক্ট ওয়ান ডট সাম, এই তো? জি। আর এই সামটাকে কি দিয়ে কল করবা? অবজেক্ট ওয়ান দিয়ে কল হবে? না স্যার, এটা দেওয়া অবজেক্ট ওয়ান দিয়ে কল হবে না। তাহলে দুইটা ক্লাসে যে থাকতেই হবে, এটা কিভাবে বুঝলা? তাহলে আবার রিডিং হলো কিভাবে? বারবার রিড করবে, একবার রিড করে আবার রিড করবে, এটা কিভাবে রিড করবে তাহলে? যদি তুমি দুইটা ক্লাস ইউজ করো তখন তো সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে, একটা একটার সাথে তো আলাদা হয়ে যাচ্ছে। তুমি কি বুঝতে জি পারছো স্যার। কি বুঝাচ্ছি? দুইটা ক্লাস হলে, হ্যাঁ, দুইটা জি স্যার। ক্লাসে করা যায়, কিন্তু সেটা হলো তোমার, তুমি যেটা মনে করতেছো যে দুইটা ক্লাসই লাগবে, আসলে দুইটা ক্লাস না। দুইটা ক্লাস হলে তো যে আলাদা হয়ে গেল, তুমি তো এখানে অবজেক্ট ওয়ান দিয়ে তো এটাকে রিড করাইতে পারতেছো না। আর এখানে আমরা কি বললাম? একই জিনিস, শুধুমাত্র কি আর্গুমেন্ট টাইপটা ভিন্ন রকম। অর্থাৎ ওকে আমি একবার রিড করাইলাম, এখানে দুইটা ফাংশনই হবে, মানে সরি, একটা ফাংশনই। ধরো এই কোথায় গেল এখানে, এখানে এই এই ক্লাস ওয়ান এর ভিতরে আমি আবার আর একটা সাম নামে লিখে রাখলাম, তাহলে ওকে আমি প্রথমবার রিড করাইলাম অবজেক্ট ওয়ান দিয়ে, এবার রিড করাইলাম আমি অবজেক্ট ওয়ান দিয়ে, এই যে দুইবার রিড করলাম, সেটা কি বলতেছে? ওভার রিডিং। এখন যদি তুমি দুইটা ক্লাস ইউজ করো, দুইটা ক্লাস ইউজ করলে তো অবজেক্টটা চিনতেই পারবে না, কারণ ও তো এই ক্লাসের অবজেক্ট না। ঠিক এইভাবেই কিন্তু আমরা ফাংশন ওভারলোডিং যে এখানে করে আসলাম না, ফাংশন ওভারলোডিং, জি স্যার। এখানে ফাংশন ওভারলোডিং করে আসলাম না, এই অবজেক্টটা কোন ক্লাসের? জি। একটা ক্লাসেরই তো। সে দুইবার কি করলো এটাকে, একই কথা, কিন্তু সে রিড করলো কিন্তু দুইবার, বাট এটাকে রিড বলতেছি না। দেখো এইখানে একবার রিড করলো, এই যে এখানে একবার রিড করলো সে, মানে কলিং করলো, এখানেও আরেকবার রিড করলো মানে কলিং করলো, বাট ডিফারেন্ট ওয়ে, মানে ভ্যালুটা ডিফারেন্ট। কিন্তু যখনই অপারেটর ওভারলোডিং হবে, তখন দেখবে যে একই রকম থাকবে, কিন্তু একটা ক্লাসের ভিতরে থাকবে। হয়তোবা তুমি যে এক্সাম্পলটা দেখছো, ওটা ওখানে দুইটা ক্লাসে দুই রকম দেয়া ছিল, আমরা আরো একটা ক্লাস তৈরি করে সেখানেও দুইটা ফাংশন দিতে পারি একই নামে, এই নামেই দিতে পারি, কোনো সমস্যা নেই। হয়তোবা তুমি ওইরকম কোনো এক্সাম্পল দেখছো, এই জন্য এটা হইতেছে আর কি।
তাহলে আমরা ফাংশন জি স্যার। ওভারলোডিংটা বুঝলাম যে একই নামে থাকবে, দুইটা তিনটা চারটা যত খুশি ততই থাক, আমি কল করতে পারবো, কিন্তু ওটার এই পার্থক্যটা হলো যে একটা একটা থেকে আলাদা হবে, ডিফারেন্স কিছু একটা থাকবে, যেমন রিটার্ন টাইপ, আর্গুমেন্ট সংখ্যা, কিন্তু রিডিং এর ক্ষেত্রে সেটা থাকবে না। তাহলে ফাংশন ওভারলোডিং স্যার এ আমি দেখছিলাম স্যার জাভার ক্ষেত্রে দেখছিলাম হয়তো। এটা হতে পারে, জাভার ক্ষেত্রে সেটা হতে পারে। তাহলে ওখানে হয়তো বা সিনট্যাক্স একটু ভিন্ন আছে, আমারও মনে নেই আসলে, যে আমার উলটপালট হয়, সেটা তোমাদেরও হবে যখন তুমি সি শেষ করবা, করার পরে জাভাতে যাবা, দেখবা যে প্র্যাকটিস কম হলে এইখানকার কোড ওখানে গেছে, এখানকার কোড এখানে আসছে। এটা হয়, এটা সব জি আমারও স্যার। হয়, তোমাদেরও হবে, এটা সবাইরও হবে। এই জন্য এটার করণীয় হলো তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। মানে যে কোনো একটা অবজেক্ট ওরিয়েন্টেড খুব ভালো মতো পড়তে হবে, হয় জাভাটা তুমি খুব ভালো মতো পড়বা, মানে সিনট্যাক্স গুলো, আর সি প্লাস প্লাস যা সিনট্যাক্স গুলো দেখে যাবো, তাহলে কি হবে, উলট পালট হবে না, যে এটাতে এই জিনিস আছে এটাতে এই জিনিস নাই, এইভাবে মনে রাখবা, না হলে হিজিবিজি হবে। জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করলাম দেখো, ফাংশন ওভারলোডিং এর প্রক্রিয়াটা অলরেডি যদিও আমি এখানে বলে আসছি একটু আগেই, আবার এখানে দেখাইছি, যে আমরা একটা ক্যালকুলেশন করতেছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে ক্যালকুলেশন, দেখি ফাংশন ওভাররিডিং আছে কিনা, এখানেই তো আছে। আচ্ছা, আমরা দেখবো এখন ফাংশন ওভাররিডিং আছে। আচ্ছা, এটা হচ্ছে অপারেটর ওভারলোডিং। আচ্ছা, ফাংশন ওভাররিডিংটা নাই এখানে। আচ্ছা ঠিক আছে, ওটার এক্সাম্পল দেখি আমার অন্য খাতায় আছে কিনা, ওটা থেকে বের করে তোমাকে দেখাবো। তো এখানে তুমি আগে দেখো ফাংশন ওভারলোডিং, ফাংশন ওভারলোডিং কাকে বলে এটা তো আমরা দেখে আসছি। এখন একটা এক্সাম্পল, যদি তোমরা এই এক্সাম্পলটা দাও তাহলেও হবে, আর যদি মনে করো যে তুমি এই এক্সাম্পলটা দিবা মেক সাউন্ড, তাহলেও হবে। তো যাই হোক, আমি মেক সাউন্ডটা আসলে দিতে চাইছিলাম ওই প্রথম ক্লাসটার সাপেক্ষে, কারণ ওখানে ক্লাস অবজেক্ট পলিমরফিজম ইনহেরিটেন্স এগুলো বুঝাইছিলাম, তো এই জন্য ওই টাইপের এক্সাম্পল দিচ্ছি। তো তোমরা এই এক্সাম্পলটাও দিতে পারো খুব সহজে, কারণ যোগের প্রোগ্রাম, এখানে ফর এক্সাম্পল তুমি দুইটা সংখ্যা যোগ করতেছো, এখানে তুমি তিনটা সংখ্যা যোগ করতেছো, কিন্তু ফাংশনের নামটা সেমই রাখছো, আর এখানেই তুমি আউটপুটটা দেখাই দিতেছো, এই জন্য কোনো রিটার্ন পাঠাও নাই, মানে ভয়েড, মানে শূন্য। তো এখানে তুমি কল করলা কয়বার, দুইবার কল করলা, কি দিয়ে, ওই অবজেক্টটাকে দিয়ে। আর এখানে ভ্যালু পাঠাই দিছো কয়টা, এখানে দুইটা রিসিভ করছো, এখানে দুইটা পাঠাই দিছো। আর এখানে কয়টা রিসিভ করছো, তিনটা, এখানে তিনটা। দেখো এখানে কিন্তু এক্স ওয়াই জেড এগুলো কোনো অবজেক্ট না, কারণ আমরা এখানে কিন্তু কোনো অবজেক্ট পাস করাই নাই। অবজেক্ট পাস করাই দিলেই কিন্তু সাথে সাথে তোমরা খেয়াল রাখবা কি হবে, এই অবজেক্টের জন্য এখানে কিন্তু ইন্টিজার এক্স ওয়াই, মানে এখানে কোনো আর কিন্তু ভেরিয়েবল নাই, প্রপার্টিস গুলো নাই কিন্তু। তাহলে ওই অবজেক্টের জন্য কিন্তু আর প্রপার্টিস গুলো থাকবে না, কিন্তু আমরা যেহেতু অবজেক্ট পাঠাইনি, শুধু ভ্যালু পাঠাই দিছি, তাহলে এখানেও কিন্তু জাস্ট এই ভেরিয়েবল গুলো জাস্ট শুধু সিঙ্গেল ভেরিয়েবল হবে, কোনো অবজেক্ট না কিন্তু। তাহলে এখানে যোগ করে আমরা এখানে আউটপুটে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে আমাদের অপারেটর ওভারলোডিং। আচ্ছা, এবার আসছে কি অপারেটর ওভারলোডিং। এই অপারেটর ওভারলোডিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে খেয়াল করবা, যে আসলে কেন ওভারলোডিং হচ্ছে, অপারেটরটা কেন ওভারলোডিং হচ্ছে। যে দেখবা অনেক সময় যে কোনো একটা অপারেটরের কাজ বিল্ট ইন ভাবে যেটা করা যায় সেটা তো করবেই, এছাড়াও বাড়তি কিছু কাজ করবে, তখনই সেটা হয়ে যাবে ওভারলোডেড। ওভারলোড কি, আমি একটা কাজ করতেছি, এছাড়াও আমাকে আরো একটা কাজ দিছে, তখনই তো ওভারলোডেড হবে, মানে ওভারলোডিং হয়ে গেছে আমার জন্য। তো এটা হলো কি অপারেটর, আর এর আগেরটা কি দেখছিলাম, ফাংশন। তো এখানে অপারেটরের ক্ষেত্রে একটু কিন্তু ব্যতিক্রম আছে, যে অপারেটরটা যেই কাজ করতেছে, ধরো ফর এক্সাম্পল অপারেটর আমাদের যোগের কাজ, যোগের কাজ দিয়ে কি করি আমরা, দুইটা সংখ্যা যোগ করি তো নাকি। আচ্ছা, দুইটা সংখ্যা যোগ করি, বা তিনটা সংখ্যা যোগ করি, বা 100টা সংখ্যা যোগ করি, কিন্তু আমরা কি এরকম কোনো কিছু যোগ করি, a যোগ 10 অথবা m+10, এটা কি যোগ হবে, হবে না তো, কারণ এটা তো হচ্ছে ক্যারেক্টার টাইপ, আর এটা তো হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ, তাহলে কিভাবে হয়। আর এগুলো দুইটা ইন্টিজার, এই জন্য এটা আমার 20 হয়ে যাবে। এটাই তো আমার আসলে যোগ অপারেটরের বেসিক যে প্রিন্সিপাল সেটাই। কিন্তু এখন আমরা এখানে বলতেছি কি না, যে তুমি তো এই কাজ করবাই, এর পাশাপাশি আরো কিছু বাড়তি কিছু কাজ করবা, তখনই তুমি হয়ে যাবে হচ্ছে অপারেটর ওভারলোডিং।
পড়ো এখন আমার সাথে, আমি বেসিকটা বলে দিছি এখানে। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটি অপারেটর বিল্ট ইন কাজ করার যে ক্ষমতা থাকে তার চেয়ে বেশি বা বাড়তি কাজ করার ক্ষমতা তৈরি করাকে অপারেটর ওভারলোডিং বলে। যেমন যোগ অপারেটর দুইটি সংখ্যা বা তার অধিক সংখ্যা যোগ করতে ব্যবহার হয়, কিন্তু এই প্রক্রিয়ায় সংখ্যাগুলোকে যোগ করার পাশাপাশি দুইটি স্ট্রিংকেও যোগ করে। যেমন আমরা যদি বলি এখানে এ বি দুইটা স্ট্রিং, তখন কি হয়ে যাবে এ বি। আমরা যেমন দেখি না ফার্স্ট নেম লাস্ট নেম, তো এই দুটোকে আমরা কনকাটেনেশন করে একসাথে নিয়ে আসতে পারি না? কনকাটেনেশন করা মানে যোগ করা। তো কিসের কনকাটেনেশন করা? স্ট্রিং এর কনকাটেনেশন করা। স্ট্রিংটা আসে কোত্থেকে? ক্যারেক্টার টাইপ থেকে আসে। তাহলে আমি এখানে দুইটা ক্যারেক্টার নিলাম এ আর বি, তাহলে এটাকে কনকাটেনেশন যদি আমি করি তাহলে কি হয়ে যাবে এ বি হয়ে যাবে। এ অ্যান্ড 10 তখন হয়ে যাবে এ 10, এরকম হবে। এম প্লাস 10 তখন হয়ে যাবে হচ্ছে এম 10। এটাই কনকাটেনেশন করা, কনকাটেনেশন। স্ট্রিং যারা পড়ো নাই তারা পড়ে আসবা, কিন্তু আমি কিন্তু ডকুমেন্ট গুলো দিয়ে দিছি, তোমরা যদি না পড়ো আমার কিছুই করার নাই। কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসলে তোমরা আগে যাবা, আর যারা পড়ো নাই তারা তো পাবাই না। তো এটা হচ্ছে আমাদের কনকাটেনেশন, মূলত এটাই। তো এখন এটা কয়ভাবে করা যায়? দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ইউনারি অপারেটর ওভারলোডিং, আর একটা হচ্ছে বাইনারি অপারেটর ওভারলোডিং। তো এখন আমরা একটু দেখি যে এখানে কি দেয়া আছে। এখানে আমাদের খুব সম্ভবত, আচ্ছা আমার কি পেজ কি এলোমেলো হয়ে গেছে নাকি, এরকম লাগতেছে কেন? আচ্ছা ব্যাপার না, এটাই বুঝাই, এখানে যেটা আছে সেটাই বুঝাই। হ্যাঁ, এখানে এখানে আমরা কি করতেছি, ক্যালকুলেশন করতেছি। ভালো করে খেয়াল করবো, কিন্তু ক্যালকুলেশন করতেছি। এই ক্যালকুলেশন মানে হচ্ছে একটা ক্লাসের নাম, এই ক্লাসের অবজেক্ট নিলাম হচ্ছে ও বি জে, আই জে আর কি। এখন এখানে আমরা কি করলাম, এই ও বি জে এর আগে কি করে দিলাম, একটা ইনক্রিমেন্ট করলাম। এখন এই ইনক্রিমেন্ট মানেটা কি আসলে? আমরা যেমন প্লাস প্লাস একটা পয়েন্টারকে বাড়াই দিলাম, একটা ক্লাসে দেখাইছিলাম না, অ্যারে পয়েন্টার ইউজ করছিলাম, তখন কার মানটা বাড়ছিল আসলে? এখানে ছিল ভ্যালু হচ্ছে 10, এখানে ছিল 12, আর এখানে পজিশন ছিল 0, আর এখানে ছিল 1। ধরো এখানে কিউ এর ভ্যালুটা ছিল প্রথম দিকে 0, তখন আমাদের মানটা কত আসতো? এই 10-এর সাথে 1 যোগ হইতো নাকি পজিশনটা চেঞ্জ হইতো? এটা মানে আমাদের পজিশনটা চেঞ্জ হইতো। তো ঠিক তেমনি তোমরা এখানে খেয়াল করবা যে অবজেক্টের মান আগে বৃদ্ধি পাওয়া মানে কিন্তু অবজেক্ট, অবজেক্ট এক জিনিস আর হলো ভেরিয়েবল আর এক জিনিস। অবজেক্ট কাকে বলছিলাম আমরা? ওই স্টুডেন্ট গুলাকে বলছিলাম, ক্লাস 1 এর স্টুডেন্ট গুলা। আর ভেরিয়েবল গুলো কি বলছিলাম, যে আমার দুইটা হাত আছে মানে হ্যান্ড, হ্যান্ড নামে একটা ভেরিয়েবল, মাথা আছে মানে হেড। তো এখানে কিন্তু অবজেক্টের ভ্যালুটা বৃদ্ধি পাওয়া মানে একসাথে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটবে। এখানে কিন্তু জাস্ট তুমি মনে করবো না যে এখানে আমাদের এই একটা ভেরিয়েবল দিলাম, সেই ভেরিয়েবলের ভ্যালুটা আমাদের বৃদ্ধি পেয়ে গেল, ঠিক এরকম না। কিন্তু তুমি যখন এই অবজেক্টটা ক্রিয়েট করবা, সাথে সাথে তুমি চিন্তা করবা যে অবজেক্টের কোনো প্রপার্টিজ দেয়া আছে কিনা। তা আমরা এখানে দেখতেছি অবজেক্টের একটাই মাত্র প্রপার্টি দেয়া আছে। এই একটাই প্রপার্টিজ দেয়া আছে, সেই প্রপার্টিজ নাম হচ্ছে কি আমাদের এক্স। এক্স সমান আমরা জানি না, এখানে ধরে নিলাম, যেহেতু আমরা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করার সময় কোনো ভ্যালু দেই নেই, এই জন্য এখানে আমরা ধরে নিব যে এটা একটা গার্বেজ ভ্যালু। আমরা এটাকে ইনিশিয়ালাইজ করি নাই, ইনিশিয়ালাইজ যদি করতাম তাহলে কনস্ট্রাক্টর ইউজ করতাম। আমরা কনস্ট্রাক্টর ইউজ করিনি, এই জন্য ধরে নেব যে এখানে এক্স এর ভ্যালু একটা গার্বেজ ভ্যালু। এবার আমরা কি করতেছি, প্লাস প্লাস, এই প্লাস প্লাস অর্থটা মানে কি? এই প্লাস প্লাস এর অর্থটা মানে হলো যে অবজেক্ট আমাদের যেটা থাকবে, এটা কাকে কল করবে, কাকে কল করবে। এখানে দেখো যে এই আমরা একটু পরে আসলাম যে এখানে কয় ধরনের অপারেটর আছে, দুই ধরনের অপারেটর আছে, একটা হচ্ছে ইউনারি অপারেটর আর একটা হচ্ছে বাইনারি অপারেটর। তো আমরা যে ইনক্রিমেন্ট অপারেটর গুলো ইউজ করতেছি এগুলো আসলে কি? ইউনারি অপারেটর।
আর বাইনারি অপারেটর আমরা কখন বুঝতেছি, যখন একটা অপারেটরের দুই পাশে দুইটা ভেরিয়েবল থাকবে। আর ইউনারি বলতে এখানে কয়টা ভেরিয়েবল আছে আমার, একটা ভেরিয়েবল আছে। যেমন এই প্লাস প্লাস এ, এটা কিন্তু ইউনারি অপারেটর, এইটা। তো ঠিক তেমনি এখানে যখন আমরা ইউনারি অপারেটর করতেছি, তখন আমরা এটা কোন ফাংশনটাকে কল করবে সে, তখন আমার এই 15 নাম্বার লাইনটাকে সে কল করবে। 15 নাম্বার কল করার পরে এখানে কি হয়ে যাবে, যে এটা অপারেটরের কারণেই কিন্তু আসলে ঘটবে, যে সে এসে কি করবে, যে এক্স এর যে ভ্যালুটা আছে আমাদের, এই এক্সটা কার প্রপার্টি, এক্সটা অবজেক্টের প্রপার্টি। এই অবজেক্টের প্রপার্টির সাথে কি হয়ে যাবে, এক বৃদ্ধি পেয়ে যাবে। এরপরে কি আসবে হচ্ছে, আমাদের হচ্ছে প্রপার্টি আসতেছে হলো 23। আচ্ছা, তোমাদের কি কারেন্ট আছে ওইদিকে? কয়জন আছে এখন? 7 জন আছে না? আমার কিন্তু একটু ডিস্টার্ব স্যার দিতেছে, যে কোনো সময় কিন্তু ইয়ে হয়ে যেতে পারে, তোমরা একটু কেয়ারফুল থাকো। আর এখনো তো আসলে আমি একটু এগুলো বুঝাচ্ছি, তো ওই কি বলে এটাকে, মানে থিওরিটিক্যাল পড়াশোনা, তো এই জন্য একটু মনে হয় একটু গন্ডগোল লাগতে পারে, বোরিং লাগতে পারে আর কি। তবে তোমরা একটু খেয়াল করবা আর কি। হ্যাঁ, একটু খেয়াল করবা জি স্যার। যাতে ইয়ে হয় আর কি। স্যার এখানে স্যার হ্যাঁ, অবজেক্ট প্লাস বলো। প্লাস করার কি দরকার ছিল স্যার? এখানে তো স্যার ভয়েড অপারেটরটা স্যার প্লাস প্লাস করাই আছে, তাহলে তো স্যার ক্যালকুলেশনটা স্যার অবজেক্ট ক্রিয়েট করার পরে তো স্যার এটা কল করে দিলেই হলো, তাহলে আবার অবজেক্ট প্লাস প্লাস কেন না করা না হলো? না, এখানে একটু ভুল আসছে। এখানে একটু ভুল আসছে, সেটাই বলতেছি আগে। দেখো, আমরা এখানে যে অবজেক্টটাকে যে ক্রিয়েট করলাম, এই যে অবজেক্টটা, হ্যাঁ, অবজেক্টটা জি ক্রিয়েট করার পরে আমরা আমি এই জিনিসটা খেয়াল করিনি। এখানে দেখো তো কোনো কনস্ট্রাক্টর আছে নাকি এই ফাংশনে? না স্যার, এটা তো কনস্ট্রাক্টর নাই তো। শিওর? জি স্যার, শিওর স্যার। এই যে কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টর হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাংশন, যেই ফাংশনটার নাম হবে ক্লাসের নামের অনুরূপ। আচ্ছা। জি তাহলে স্যার। এখানে এসে আমরা কি করতেছি, এই অবজেক্টের ভ্যালুটা দেখো, এখানে এক্স সমান 10 হয়ে গেছে, এই জন্য আমি এখানে মিলাইতে পারতেছিলাম না। তাহলে আমার এই অবজেক্টের ভ্যালুটা কত হয়ে গেছে? অবজেক্টের ভ্যালু মানে কিন্তু সাথে সাথে বুঝবো অবজেক্টের প্রপার্টি। তো এখানে অবজেক্টের প্রপার্টি আমার কত, এক্স। তাহলে এক্স এর ভ্যালুটা কত হয়ে গেছে, 10 10 হয়ে হয়ে গেছে। গেছে স্যার। যখনই তুমি ইউনারি অপারেটরের সাথে, যখন তুমি কখনো এরকম অবজেক্টকে, এই অবজেক্ট এখানে নাম দিছি হচ্ছে ওবিজে, এই অবজেক্টের সামনে যখনই তুমি প্লাস প্লাস অপারেটর ইউজ করবা, তখন সে এটা ইউনারি অপারেটর ওভারলোডিং এর মতো কাজ করবে। অর্থাৎ এই যোগের কাজ ছিল কি, যোগের কাজ ছিল সংখ্যাগুলোকে যোগ করা, কিন্তু এখন সে কার ভ্যালুটাকে যোগ করতেছে, সে তো অবশ্যই যোগ করবে, কিন্তু এখন সে সরাসরি অবজেক্টের মানটা নিয়ে সে কাজ করতেছে। কিন্তু অবজেক্ট আসলে কাকে রেফার করবে, ওই প্রপার্টিজকে রেফার করবে। তখন সে সাথে সাথে কোথায় আসবে আসলে, এইখানে কলিং হবে, এইখানে কলিং হবে। তো কলিং হওয়ার জন্য তোমার এটা আসলে সিনট্যাক্স, আমি আসলে সিনট্যাক্সটা লিখি নাই এখানে, তোমাকে এই অপারেটর কিওয়ার্ডটা থাকতেই হবে, এবং তোমাকে এখানে বাইনারি ইউনারি অপারেটরটা বলে দিতে হবে। যদি তুমি ইনক্রিমেন্ট দিতে তাহলে ইনক্রিমেন্ট হইতো, যদি ডিক্রিমেন্ট দাও তাহলে ডিক্রিমেন্ট। তো এখানে আমরা ইনক্রিমেন্ট দিছি, এই জন্য ইনক্রিমেন্ট। আর এটার কোনো এখানে আমাদের রিটার্ন টাইপ নাই। আর এই অপারেটর এটা একটা কিওয়ার্ড, এটা লাগবেই, এটা দিতেই হবে। তো এখানে আসার পরে দেখো এখন কি হচ্ছে, যে আমাদের এখানে প্লাস প্লাস এক্স, অর্থাৎ আমরা এখানে আসলে কি করলাম, যে যোগ করব। স্বাভাবিকভাবে যে আমরা যোগ করছিলাম হচ্ছে 10 যোগ 10, মানে দুইটাই সংখ্যা, কিন্তু এখন আমরা যোগ করতেছি কাকে, এখন আমরা যোগ করতেছি হলো অবজেক্টটাকে, অবজেক্ট। কিন্তু অবজেক্ট তো আসলে বলতে, অবজেক্টের মান আমরা কিভাবে ইউজ করব, প্রপার্টিজ এর মাধ্যমে তো ইউজ করব, এই প্রপার্টিজ এর মাধ্যমে। এটাই তার বাড়তি কিছু কাজ করা। এখানে আমরা এখন যদি বলি যে 10 প্লাস অবজেক্ট ওবিজে, এটা আসতেছে আমাদের, এই কাজটাই এখন আমরা করতেছি। তো এইটাকে আমরা যখনই বলছি যে ইউনারি অপারেটর, এটা এক বৃদ্ধি পাচ্ছে, ঠিক এই ওবিজি এর কারণে এইটাই আমাদের এখন এখানে এসে কি হবে, জাস্ট এক বৃদ্ধি পাবে কার, এর এই প্রপার্টিসটার। তখন হয়ে যাবে আসলে, এখানে হয়ে যাবে 11 হয়ে যাবে। কার জন্য হবে, এই অবজেক্টের জন্য হবে। সেটাই আমরা এখানে বলতেছি, যে সে আসলে যোগ করলো 10 আর 10, এটাও সংখ্যা এটাও সংখ্যা, নিঃসন্দেহে এটাও সংখ্যা এটাও সংখ্যা। কিন্তু এখানে সে যোগ করলো কার সাথে, অবজেক্টের সাথে। মানে তাকে আমরা বাড়তি কিছু কাজ করার একটা
সুযোগ করে দিলাম যে না তুমি এভাবে ওই অবজেক্টের মানটা যোগ করো বা বিয়োগ করো বা বাড়াই দাও, তখন আসলে আমাদের এটাকে তখন আমরা বলবো যে হচ্ছে ইউনারি অপারেটর। এখন আমাদের এই অবজেক্টের প্রপার্টিস হয়ে গেছে 11 ভ্যালু ধারণ করছে। কে 11 ধারণ করছে? আমাদের এক্স এর মানটা 11 ধারণ করছে। এবার যদি আমরা 23 নম্বর লাইনে আসি, 23 নম্বর লাইনে এসে বলতেছি কি প্রিন্ট ভ্যালু, এই একটা ফাংশনকে তুমি কল করলা এই ক্লাসের ভিতরে। দেখো যে ক্লাসের ভিতরে আমাদের কল আছে হচ্ছে 11 নম্বর লাইন। এখানে এসে আমরা এই আউটপুটে দেখাই দিতেছি কাকে, এই ক্লাসের ভিতরে এই এক্স নামক ভেরিয়েবলের ভ্যালুটাকে। তাহলে এক্স নামক ভেরিয়েবলের ভ্যালুটা এখন কত আছে? 10 আছে। অথচ আমরা কনস্ট্রাক্টর কল করার সময় কত ভ্যালু রাখছিলাম? এই ভ্যালুটার ভিতরে 10 রাখছিলাম। কিন্তু আমরা একে কিন্তু 10-এর সাথে 1 এইভাবে যোগ করি নাই, এইভাবে কিন্তু যোগ করি নাই। যোগ না করে কার মাধ্যমে যোগ করলাম? অন্য আর একটা কিছু মাধ্যমে যোগ করলাম। এইটাই তার বাড়তি কিছু কাজ করা। এইটাই হলো তার বাড়তি কাজ করাকে বোঝাচ্ছে, যে আমরা সরাসরি 1 দিয়ে যোগ করলাম না, না করে আমরা অবজেক্টের হেল্প নিয়ে যোগ করলাম। সেটাই তখন হয়ে যাবে আমাদের অপারেটর ওভারলোডিং। আসলে আমি থিওরিটিক্যাল পড়াশোনা পড়াইতেছি তো, আর তোমরা আসলে মনে হয় আগের ক্লাসগুলো খুব মানে ভালো মতো প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ না, কারণ সময় তো পাচ্ছ না, আর ভিডিওগুলোও তো আমি আপলোড করতে পারতেছি না। তো তোমাদের জন্য খুব ভালো হবে যে তোমরা অবশ্যই আমার আগের টিউটোরিয়াল গুলো খুব তাড়াতাড়ি দ্রুত শেষ করো, বিশেষ করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং গুলো করার সময়। কারণ সি প্রোগ্রামিং মোটামুটি কম বেশি তোমরা পড়ে আসছো, মানে একটু হলেও জানো, হয়তো বা সিনট্যাক্সটা ভালো মতো জানো না, বা কিভাবে লজিকটা জানো না। আর কিন্তু যতটুকু জানো ততটুকুর অর্ধেকও কিন্তু তোমরা সি প্লাস প্লাসটা জানো না। এটা কিন্তু একদম একুরেট কথা যে তোমরা সি প্লাস প্লাস এর কিন্তু অনেকেই মানে অনেক কিছুই জানো না, কিন্তু সি এর কিছু না কিছু হলেও তোমরা জানতা, যার কারণে ওই জায়গার ক্লাসগুলো হয়তো বা একটু ভালো এগুলো লাগছে। স্যার ওই স্যার ভুলে যায়, শিখলে আবার ভুলে যায়, এরকম হচ্ছে হ্যাঁ, শেখার কিন্তু পরে ভুলে যাচ্ছে। এই জায়গাটা তোমরা চেষ্টা করবে একটু, অবশ্যই একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে কিন্তু আয়ত্তে আসবে না। আর এরকম অনেক এক্সাম্পল আছে, আমি এক্সাম্পল গুলো দেখি আমার মনে হয় অন্য পেজে আসছে, এটা সম্ভবত ওই পেজটা না, এখানে আরো কিছু গোছানো ছিল। তো আমি যেই টপিক গুলো বুঝাচ্ছি সেই টপিক গুলো দেখো কোনো সমস্যা আছে কিনা। এখানে আমরা আসলে কি করলাম, এখানে আমরা 10+10 যোগ করছি স্বাভাবিকভাবে। এখানে 10+1 যোগ না করে আমরা অবজেক্টের হেল্প নিলাম, এটাই তার বাড়তি কিছু কাজ করা বুঝাইলাম। সেই জন্য এটাকে আমরা বলতেছি কি ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর কি বলতেছি, এখানে জাস্ট শুধু আমরা যোগ দিছি। এখানে কয়টা ভেরিয়েবল আছে আমাদের যদি আমি চিন্তা করি, এখানে অবজেক্ট কিন্তু একটা। এখন যদি আমরা এইখানে যদি আমরা যোগ চিহ্ন দিই, এখানে একটা ভেরিয়েবল দিই, এখানে একটা ভেরিয়েবল দিই, তাহলে আমাদের এটা বাইনারি হয়ে যাবে। কেন? এখানে দুইটা ভেরিয়েবল আছে। তো বাইনারি অপারেটর ওভারলোডিং এর ক্ষেত্রে ঠিক দেখবে যে এই কাজটাই ঘটে। তো ওটা ইনশাল্লাহ আমার মনে হয় এখানে নাই, ওটা কিন্তু মিসিং হয়ে গেল কেন আমি বুঝলাম না। ওইটা আমি এক্সাম্পল ইনশাল্লাহ কালকে দেখাবো। তো তোমরা এইটুকু আগে অবশ্যই খেয়াল করবা যে এখানে দেখো, প্রথমে আমরা কি করলাম, কনস্ট্রাক্টরের মাধ্যমে কল করলাম, কল করার পরে জাস্ট এর প্রপার্টিস এর ভ্যালুটাকে আমরা ইনিশিয়ালাইজ করলাম অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে। এরপরে কি করলাম যে আমরা জাস্ট ওই ভ্যালুটার সাথে একটা কোনো নাম্বার সংখ্যা যোগ করলাম, বা না করে কি করলাম অবজেক্টের ভ্যালুটাকে জাস্ট প্রপার্টিস এর ভিতরে 1 বাড়াই দিলাম। এটাই হলো তার বাড়তি কাজ করা। তখন আমাকে অবশ্যই এই ফাংশনটাকে যখন আমি এখানে এখানে যখন এইভাবে লিখবো, তখন অবশ্যই এটা ফাংশন একটা কল হবে, সেই ফাংশনটার নামই হবে অপারেটর। এবং এখানে কি থাকবে, এই ইনক্রিমেন্ট অংশটা থাকবে। যদি তুমি ডিক্রিমেন্ট দাও তাহলে ডিক্রিমেন্ট অংশ থাকবে। অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের বিল্ট ইন ফাংশন, এইটুকু অংশ কার জন্য? ইউনারি অপারেটরের জন্য। যদি তুমি ওভারলোডিং করতে চাও, তাহলে এর মাধ্যমে কি করলাম, জাস্ট আমরা এক ভ্যালু বাড়াই দিলাম, আর এখানে 23 নম্বর লাইনের মাধ্যমে আমরা সেটাকে আউটপুটে দেখাই দিলাম। এই তো। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কাকে বলে? যে ক্লাসের মধ্যে কমপক্ষে একটি পিওর ভার্চুয়াল ফাংশন থাকে তাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলে। এখন পিওর ভার্চুয়াল ফাংশন কাকে বলে এটা জানতে হবে আমাদের। আর এই ক্লাসে যে সকল ফাংশন থাকে তাদের কোনো বর্ণনা দেয়া থাকে না, অর্থাৎ কোনো ইমপ্লিমেন্টেশন নেই। এই ক্লাসে যে সকল ফাংশন থাকে তাদের কোনো বর্ণনা দেয়া থাকে না। তো আমরা এখন একটু দেখি যে এখানে ভার্চুয়াল ক্লাসটা কিভাবে বুঝতেছি। এখন শেপ, আমরা কোনো কিছুর একটা শেপ তৈরি করব। ফর এক্সাম্পল ধরো এখানে আমরা একটা এরিয়াই নিব, ধরো এই একটা শেপ আছে, এই শেপের এরিয়াটা কত সেটা আমরা বের করব। তাহলে আমরা প্রথম ক্লাসটা নিলাম হচ্ছে শেপ। শেপ নেওয়ার পর দেখো এখানে ভার্চুয়াল পিওর ফাংশন হতে গেলে
অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আসলে কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন। তো এখন পিওর ভার্চুয়াল ফাংশন করতে গেলে আমাকে অবশ্যই ভার্চুয়াল এই কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে, লাগবেই। আর এখানে আমাদের এখানে কি করছি আমরা, ভয়েড নামে একটা রিটার্ন টাইপ নিছি এবং গেট এরিয়া নামে একটা ফাংশনকে কল করছি, যেই ফাংশনটার ভ্যালু দিচ্ছি হচ্ছে 0। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে এটা আবার কিভাবে হলো। হ্যাঁ, এটা এইভাবে করা যায়, এটা এইভাবে অ্যাসাইন করা যায়, এটা দেখে নিবা। এখন এরপরে দেখো যে আমরা কি কি করতেছি, একটা সার্কেল সার্কেল নামে আর একটা ক্লাস ডিক্লেয়ার করছি, যেই ক্লাসটা কাকে ইনহেরিট করতেছে, শেপ নামক ক্লাসকে, মানে এই ক্লাসের এই ভার্চুয়াল ফাংশনটাকে সে ইনহেরিট করতে পারবে, এটা দ্বারাই তো বুঝলাম। করার পরে করলাম কি, পাবলিক নামে গেট এরিয়া নামে, দেখো এই ফাংশনটা আর এই ফাংশনটার মধ্যে কোনো পার্থক্য নাই, এটা জাস্ট ইনিশিয়ালাইজ করলাম, এর ভিতরে যা ভ্যালু গুলো থাকবে, যদিও কোনো কিছু নাই, এই যে এই ধরনের কোনো কিছু নাই যেটাকে আমরা 0 দ্বারা অ্যাসাইন করছি, বাট এইখানে কিন্তু দেখো অনেক কিছু আছে। এই ফাংশনের আগে কোনো ভার্চুয়াল কথাটা লেখা নাই, বাট এইখানে লেখা আছে, কিন্তু এইখানে লেখা নাই, এতটুকুই। এরপর আমরা আরেকটা ক্লাস নিলাম হচ্ছে রেক্টেঙ্গেল, সেই রেক্টেঙ্গেলটা কাকে ইনহেরিট করলো, শেপ নামক ক্লাসকে, মানে এই ক্লাসটাকে। এবং এখানেও দেখো গেট এরিয়া নামে একটা ফাংশন আছে, একই নামে, এখানেও একই নামে, এখানেও একই নামে, এখানেও একই নামে, কিন্তু এদের আগে কোনো ভার্চুয়াল কথাটা লেখা নাই, ভার্চুয়াল কথাটা লেখা নাই। তো এখানে আমার মনে হয় আউটপুট আছে, তোমরা আউটপুট দেখলেই বুঝবে। আচ্ছা, এখানে আমরা টোটাল ক্লাস ইউজ করলাম কটা, 3টা, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে সার্কেল, আর আরেকটা হচ্ছে রেক্টেঙ্গেল, 3টা। তো এই রেক্টেঙ্গেল ক্লাসটাকেও কি করবে, শেপ নামক ক্লাসটাকে ইনহেরিট করবে, অর্থাৎ এই ক্লাসের ভিতরে যে ফাংশন গুলো আছে, যে ভেরিয়েবল গুলো আছে, সেগুলো সে নিতে পারবে, বিশেষ করে যেগুলো পাবলিক আছে, প্রাইভেট গুলো না কিন্তু। তো এখানে আমরা দেখতেছি এই ক্লাসের ভিতরে জাস্ট একটা ফাংশনই আছে, যেটা আবার কি ভার্চুয়াল ফাংশন, এবং এটা পাবলিক, যে তার মানে এটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। কোথায় থেকে, ক্লাস থেকেও পারবো, এর ভিতরেও পারবো, আবার এর ভিতরেও পারবো। তো এইটুকুই। তো এখন যদি আমরা মেইন ফাংশনে আসি, আসার পরে দেখতেছি যে প্রথম আমাদের একটা সার্কেল নামে ক্লাস আছে, যেই ক্লাসের আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম সি। যখন এই অবজেক্ট সি ক্রিয়েট করব, তখন কি হবে, এই সি এর অধীনে, আমাদের এই অবজেক্টটার অধীনে কি হবে, এই ক্লাসের ভিতরে কোন কোন প্রপার্টিস আছে, দেখো এখানে আর নামে একটা প্রপার্টিস আছে, আর তাহলে আর নিয়ে নিছি, আর কিছু আছে, আর কিছু নাই। তাহলে এখন এবার আসো, এবার আসার পরে কি হলো, সি ডট গেট এরিয়া। এখন এই সিটা কার অবজেক্ট, সার্কেলের অবজেক্ট। তাহলে সার্কেলের অবজেক্টে দেখো গেট এরিয়া নামে কোনো ফাংশন আছে কিনা, হ্যাঁ আছে। আবার দেখো যেহেতু সে পাবলিক শেপ নামে আর একটা ক্লাসকে ইনহেরিট করতেছে, তো সেখানেও গিয়ে দেখো যে গেট এরিয়া নামে আছে কিনা, দেখো এখানেও গেট এরিয়া নামে আছে। এখন এই সি অবজেক্টটা সে কোন ফাংশনটাকে সে কল করবে, সে কি 6 নম্বর লাইনটাকে কলিং করবে, মানে এখানে কল করলো, মানে এই 6 নম্বর লাইনটা কি কল হবে, নাকি 11 নম্বর লাইনটা কল হবে? এটা একটা অ্যাম্বিগুয়াস না? মানে একই জিনিস দিয়ে কি আমি দুজনকে ডাকতে পারবো, দুজনকে আইডেন্টিফাই করতে পারবো? অবশ্যই পারবো না। ঠিক এটাকেই ডিফারেন্স, বা এটাকে ডিফার করার জন্য আমরা আসলে এই ভার্চুয়াল কথাটা লিখে রাখি, ভার্চুয়াল কথাটা লিখে রাখি, তার মানে বুঝি যে এটার কোনো কাজ নাই, এই ফাংশনের কোনো কাজ নেই। যেমন এখানে বললাম না, যে যে সকল ফাংশন থাকে একটা ক্লাসের ভিতরে, যাদের কোনো বর্ণনা দেওয়া থাকে না, অর্থাৎ এদের কোনো ইমপ্লিমেন্টেশন নাই, এটাকেই আমরা বলতেছি আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস? এই ক্লাসটার ভিতরে এই ফাংশনটা আছে, যার কোনো কাজ নাই, সেই জন্যই আমরা এই শেপ নামক ক্লাসটাকে বলতেছি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো এটার একটা উদাহরণ হলো এটা। এখন দেখো তুমি এখানে যদি গেট এরিয়াকে এইখানে কল করো, কারণ আমরা বুঝলাম যে এখানে ভার্চুয়াল কথাটা লেখার কারণে আমরা বুঝলাম যে ওই ফাংশনটা আর কল হবে না, কারণ আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে গেলে অবশ্যই ওই ক্লাসে একটা পিওর ভার্চুয়াল ফাংশন থাকে, যার কোনো কাজ নাই, জাস্ট এমনি জাস্ট কি করতে হয়, যে ওর ওই ভেরিয়েবল গুলো যদি থাকে সেগুলোকে জাস্ট ইনিশিয়ালাইজ করে দিতে হয় 0 দিয়ে, মানে কোনো কাজ নাই। তো এখন সে এখানে কল হবে, এখানে কল হওয়ার পরে বলতেছে যে ইন্টার রেডিয়াস, আগে ইন্টার রেডিয়াসটা দেখাবে। তো দেখো এখানে ইন্টার রেডিয়াস দেখাই দিল, দেখানোর পরে এখানে আমরা একটা ভ্যালু নিলাম, আর এর ভ্যালু 1 নিলাম, নেওয়ার পরে এখানে আমরা এই লাইনে এসে আউটপুটে দেখাচ্ছি এরিয়া ইজ
এইখানে জাস্ট আমরা কি করলাম, একটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আউটপুটে দেখাই দিলাম। তো সেটাই সেটাই এটা। তাহলে আমাদের এইটুকুর কাজ শেষ। এইটুকুর কাজ শেষ হলে এখানে ব্যাক করবে, ব্যাক করার পরে আবার দেখো যে এখানে আমরা 34 নম্বর লাইনে আসলাম। 34 নম্বর লাইনে এসে বলতেছে পরের লাইনে আসো। পরের লাইনে আসলাম, আসার পরে দেখতেছে দেখো যে রেক্টেঙ্গুলার আর, তার মানে আর নামে আবার আর একটা কি হলো, অবজেক্ট ক্রিয়েট হলো। কার অবজেক্ট ক্রিয়েট হলো? ক্লাসের। কোন ক্লাস? রেক্টেঙ্গুলার। তাহলে আমরা এখন খুঁজি রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গেল কোথায় আছে? রেক্টেঙ্গেল হচ্ছে যে 19 নম্বর লাইন থেকে 29 নম্বর লাইন। এই ক্লাসের ভিতরে যে প্রপার্টিজ গুলো আছে সেই প্রপার্টিজ গুলোকে সে কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। তো এখানে দেখো আমরা প্রপার্টিজ গুলো একবারে ডাইরেক্ট লিখছি ফাংশনের ভিতরেই। তো এল বি, তো ভালো কথা, আমরা এখানে এল দিই, বি দিলাম। এখন কি করলাম, এখন কি করলাম, এই আর দিয়ে গেট এরিয়া নামে আর একটা ফাংশনকে আমরা কল করলাম। তাহলে এখন তুমি দেখো যে এখানে কয়টা ফাংশন আছে গেট এরিয়া নামে? তিনটা আছে। একটা হচ্ছে 22 নম্বর লাইন, একটা হচ্ছে 11 নম্বর লাইন, আর একটা হচ্ছে 6 নম্বর লাইন। তো যেহেতু এই আর অবজেক্টটা সার্কেলের না, সেহেতু আমরা নির্দ্বিধায় কম্পাইলার বুঝে নিবে যে এই গেট এরিয়া কাজ করবে না। তাহলে এটা কার কার অবজেক্ট? এই আরটা কার অবজেক্ট? রেক্টেঙ্গুলার, তার মানে এটা কাজ করবে। কিন্তু কম্পাইলার কিন্তু বুঝে নিচ্ছে যে তিনটা কিন্তু এখানে গেট এরিয়া নামে ফাংশন আছে, তখন কিন্তু সে এটাকেও আইডেন্টিফাই করতে চাবে, তো দেখবে যে আসলে ওইটা কিনা। তো এখন সে এখানে দেখবে যে যেহেতু আমার এই ক্লাসটা শেপ নামে ক্লাসকে ইনহেরিট করছে, সেজন্য সে বুঝে নিছে যে এই আর দ্বারা এই এই ক্লাসের ভিতরে যতগুলো ফাংশন আছে সবগুলোকে অ্যাক্সেস করতে পারবো, পাশাপাশি এই ক্লাসেরও ফাংশন গুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো যখনই আমি গেট এরিয়া দিয়ে দিছি, তখনই সে সাথে সাথে দুইটা ফাংশনকে আইডেন্টিফাই করে ফেলছে যে এই দুইটা ফাংশন। এখন সে ফাইন্ড আউট করবে এই দুইটার মধ্যে কোন ফাংশনটা কাজ করবে। এই ফাংশনটাই কাজ করবে, এই ফাংশনটা করবে না। তো এটা কেন করবে না? এই ভার্চুয়াল লেখাটার কারণে আমাদের আর এটা করতেছে না। সে প্রথমে কোথায় আসবে? এইখানেই আসবে। এখানে আসার পর যখন দেখবে যে না এটা তো ভার্চুয়াল, তাহলে এই ফাংশনটা না, তাহলে কোন ফাংশন হবে? তাহলে এই ফাংশনটা হবে। আর এই ফাংশনটা আমাদের 23 থেকে 18 নম্বর লাইন পর্যন্ত এক্সিকিউট হবে। তো এখানে বলতেছে ইন্টার দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ, মানে হাইট অ্যান্ড ওয়েটটা তুমি দিবা, এটা দিলা। দেওয়ার পরে ধরো আমরা কিবোর্ড থেকে নিলাম 2 and 5, এটা নিলাম হচ্ছে এটার মাধ্যমে, এই লাইনের মাধ্যমে। তারপরে কি করলাম, এটাকে আমরা জাস্ট একটা গুণ করে দিলাম, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ হওয়ার পরে এখানে আমরা এটাকে আউটপুটে দেখাই দিলাম। তো এখানে আমাদের আসলে, আমি যদিও এই জিনিসগুলো হিজিবিজি করে রাখছি, আসলে হিজিবিজি না, এখানে মূল কনসেপ্টটা হলো যে তোমাকে এমন একটা ক্লাস তৈরি করতে হবে যেই ক্লাসটার ভিতরে একটা ফাংশন থাকবে, যেই ফাংশনটা কোনো কাজের ফাংশন না, সেই ক্লাসটাই তখন হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট মানে কি? তোমরা যে থিসিস পেপার বলো বা যেই পেপার গুলোই বলো, বলানো যে অ্যাবস্ট্রাক্ট থাকে, এই অ্যাবস্ট্রাক্ট মানে হলো জাস্ট একটা একটা মূল জিনিস বা একটা বিষয়ের একটা জিস্ট জিনিসটা তোমার ওখানে উঠানো থাকে। কিন্তু দেখবে যে অত বেশি বর্ণনা ওখানে থাকবে না, এই বর্ণনাগুলো ওই পেপারটার ভিতরে থাকবে। মূল কথাগুলো মানে বলতে পারো এক কথায় যে শাব্দিক অর্থে এটা একটা ইন্ট্রোডাকশনের মতো। ইন্ট্রোডাকশন যখন আমরা একটা রচনা লিখি তখন কি বলি, ওর একটা পরিচিতি আমরা ওখানে দিয়ে রাখি। আর কনক্লুশনে কি রাখি? কনক্লুশনে লিখি হচ্ছে এই এর উপকারিতাটা লিখি, মানে ভালো দিকটা কনক্লুশনে লিখি। একটা রচনা যদি তুমি দিতে চাও, দেখবা যে ইন্ট্রোডাকশনে যা শুধু রচনাটা কার বিষয়ে কোন বিষয়ে লিখতেছো সেই বর্ণনাটা থাকে, আর পুরো বর্ণনা থাকে বডির ভিতরে। আর লাস্টে কনক্লুশনে গিয়ে তুমি জাস্ট কি করো, ওই যার সম্বন্ধে রচনাটা লিখতেছো সেটার উপকার গুলো শুধু ওখানে বসাই দাও। তো ঠিক এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে এই এমন এক ধরনের ক্লাস যেখানে একটা ফাংশন থাকবে যার আগে শুধু ভার্চুয়াল লেখা থাকবে, যেটাকে আমরা বলতেছি পিওর ভার্চুয়াল ফাংশন, এবং এটার কোনো কাজ থাকবে না। এটাই হলো মূলত আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো আমি আসলে এগুলো এইভাবে কলিং করে দেখাচ্ছি কেন, পরীক্ষার সময় তোমাকে এইভাবে ধরো অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিল না, অন্য কোনো ফাংশন, বিশেষ করে ইনহেরিটেন্স, আমি কিন্তু অলরেডি এখানে ইনহেরিটেন্স দেখাইছি, যাতে করে তোমাদের ইনহেরিটেন্স গুলো ক্লিয়ার হয়। তো তোমরা যারা ইনহেরিটেন্স স্যার আমার বুঝবো একটা তা কোশ্চেন ছিল। বলো। স্যার এখানে স্যার, এখন আমরা যে স্যার যেখানে আছে স্যার ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে
নাকি স্যার ইন্ট মেইন ফাংশনের ভিতরে স্যার কনস্ট্রাক্টরটা স্যার কল করা হয়েছে সার্কেল। হ্যাঁ, স্যার এখানে স্যার এর আগে তো স্যার কনস্ট্রাক্টরটা কল করে মানে ক্রিয়েট করা হয় না, কিন্তু আগে যে প্রোগ্রামটা করছিলাম এটার আগে ওখানে তো স্যার ওই যে কনস্ট্রাক্টরটা প্রথমে কল করছিল, পরে আবার ওই মেইন ফাংশনের ভিতরে স্যার দিছিল। এখানে পার্থক্যটা কেন? এটার কয় নাম্বার লাইন সেটা বলো আগে। এই কোডটার কয় নাম্বার লাইন, মানে এখানে কোশ্চেনটা আমি স্যার ক্লিয়ার হয়নি, আবার একটু ক্লিয়ার হতে হবে। পাবলিক, এখানে স্যার 7 নম্বর লাইনে স্যার কনস্ট্রাক্টর কল করা হ্যাঁ, হয়েছে না স্যার? কনস্ট্রাক্টর আছে, হ্যাঁ কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টর আছে। এখানে কনস্ট্রাক্টর কল করা হয়েছে, আবার মেইন ফাংশনের ভিতরে স্যার 21 নম্বর মধ্যে কনস্ট্রাক্টর কল করা হয়েছে, দুই জায়গায় স্যার। কিন্তু আমরা একটু আগে যে এটা করলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে, ওখানে তো স্যার এক জাস্ট মেইন ফাংশনের ভিতরে কনস্ট্রাক্টর কল করা হয়েছে, কিন্তু স্যার এখানে তো দুই জায়গায় কল করা হয়েছে। না, এখানে এই একটা জিনিস পার্থক্য। আছে যে আমি একটু আগে আমার যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ড ফাইলটা আসলে দেখা দরকার, যে এখানে আমার একটু মিসিং হতে পারে। তুমি ঠিক আছে, ভালো জিনিসই ধরছো। ওখানে আসলে ব্র্যাকেটটা দেওয়া হয়নি। এখানে কোথায় গেল, এই জায়গাটায় এই একটা ব্র্যাকেট হইতো আর কি। তাহলে হয়তো কি যে এই এই অবজেক্টটা এই কনস্ট্রাক্টরকে কল করছে, আর এখানে কিন্তু সেটা থাকবে না। এখানে দেখো নাই, তাহলে এখানে তো কনস্ট্রাক্টর থাকারই কথা না, থাকবে? জি স্যার, এটাই বলতেছি। এইটাই আসলে আমার টাইপিং এটা ভুল ভুল হয়ে গেছে। এটাই হবে আসলে। তোমাদের কাছে সি প্লাস প্লাস এর কারো কোনো বই আছে? ডিপ্লোমা যেটা পড়ছি আমরা সেটা আছে? স্যার ওইটা তো নাই স্যার, বাসায় আছে। বাসায়? তাহলে ঠিক আছে, দেখো যে তোমরা অনলাইনে কোনো নামাই নিতে পারো কিনা। আচ্ছা, বাংলা যে বইগুলো আছে এগুলো কি ফ্রি করে না অনলাইনে? ফ্রি স্যার খুব কম পাওয়া যায় স্যার, ইংলিশ গুলো পাওয়া যায় বেশি। হ্যাঁ, তাহলে ইংলিশ গুলো তো একটু দেখবা। আর এটা কিন্তু ঠিক আছে, ওর ওই কথাটা ঠিক আছে, আমিও পড়ানোর সময় একটু কনফিউজ ছিলাম যে এটা আসলে ওইরকমই। তো এখানে আসলে আমরা কনস্ট্রাক্টরকে কল করছি, এই জন্য সে এখানে চলে আসছে। আর এখানে তো আসলে আমরা ওই বললাম না, কনস্ট্রাক্টর 3 প্রকার আছে। এখানে আমরা কোনো প্যারামিটার দেই নেই, এই যে এখানে দেই নেই, এখানে তো ধরিও নাই কোনো প্যারামিটার, জাস্ট ওর ভিতরে গিয়ে এসে কি করলাম, এই প্রপার্টিসটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম। আর এখানে আমরা সেটা করতেছি না, সার্কেল সি অথবা রেক্টেঙ্গল আর। তো এটাকে আমরা এই আর কে আমরা কোনোভাবে ইনিশিয়ালাইজ করিনি, এই জন্য দেখো এই আর কোথায়, কার অবজেক্ট রেক্টেঙ্গল, তো রেক্টেঙ্গলের ভিতরে দেখো কোনো কনস্ট্রাক্টর নেই। রেক্টেঙ্গল নামে কোনো ফাংশন আছে? এখানে রেক্টেঙ্গল নামে কোনো ফাংশন আছে? এই এর ভিতরে 20 থেকে 29-এর মধ্যে রেক্টেঙ্গল নামে কোনো ফাংশন নাই। তার মানে আমরা কনস্ট্রাক্টর এখানে কল করলাম না। ঠিক তেমনি এখানে দেখো সার্কেল নামে কোনো ফাংশন নাই, এখানে একটাই ফাংশন আছে, যেটা হচ্ছে গেট এরিয়া। এইটুকুই। আর এখানে ইনহেরিটেন্স পারবা, সিঙ্গেল ইনহেরিটেন্স দেখাই দিছি। আর আমরা আরেকটা দেখবো হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, হাইব্রিড, হায়ারার্কিক্যাল, মাল্টি লেভেল। এগুলো তোমরা দেখলে পাবা, তবে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা আর কি। তার মধ্যে এটা আমি প্রথম দিন কিন্তু দেখাই দিচ্ছি কিন্তু। আর আগামীকাল ইনশাল্লাহ আমরা দেখবো হচ্ছে ফ্রেন্ড ফাংশন এবং ফ্রেন্ড ক্লাস। এই টপিক গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, একবারে কিন্তু বুঝবা না, এটা আশাও করবা না। অবশ্যই টিউটোরিয়াল গুলো একটু দেখে তুমি হ্যাঁ, যখন আমি এই শীটটা দিয়ে দিব তুমি নোট করে ফেলবা সাথে সাথে তোমার মতো করে। এরপরে তোমার সাথে যে বই আছে সেই বইটাও পড়ার চেষ্টা করবা। তোমার টার্গেট হলো বোঝা। এরপরে তুমি টিউটোরিয়ালটা যদি প্রয়োজন হয় তখন আবার দেখবা, দেখে তুমি এটা বোঝার চেষ্টা করবা। আচ্ছা, এখন আমরা আজকে যে টপিক গুলো পড়লাম এটা আমি একটু রিভিউ দিয়ে শেষ করে দেই, যে আসলে কি কি বোঝাচ্ছে। ইন ইন আমরা বলছিলাম হচ্ছে ওভারলোডিং, একই নাম থাকবে কিন্তু প্যারামিটার গুলো আলাদা, এটাই হচ্ছে ওভারলোডিং। আর ডেটা হেডিং, হাইডিং কি জিনিস, যে কিছু কিছু ভেরিয়েবল থাকবে পাবলিক, কিছু থাকবে প্রাইভেট। তো আমরা একটা অবজেক্টের মাধ্যমে এই প্রাইভেট ডাটাটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারি সেই কৌশলটা এখানে দেখাই দিছি। আর যখন কোনো ডাটা প্রাইভেট থাকবে এবং পাবলিক থাকবে, এইটাকেই আমরা বলতেছি কি হাইডিং বা এনক্যাপসুলেট করে দিলাম, একসাথে একত্রে বাইন্ডিং করে দিলাম। কিভাবে করলাম? এই অ্যাক্সেস ফায়ারের মাধ্যমে। তো আমার এনক্যাপসুলেশনের কৌশল ছিল এইটা। যদি বলে যে অবজেক্ট ওরিয়েন্টেড এর
বৈশিষ্ট্যগুলো বর্ণনা দাও, তাহলে এই উদাহরণগুলো দিতে যাবো না, ইনক্যাপসুলেশনের শুধু এইটুকু দিবা। আর যদি বলে ইনক্যাপসুলেশন কাকে বলে উদাহরণ দাও, তখন এইটুকু দিবা। আচ্ছা, এবার বলছিলাম হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম অনেক ভাবে তৈরি করা যায়, তার মধ্যে একটা হচ্ছে কম্পাইল টাইম আর একটা হচ্ছে রান টাইম। এর পার্থক্য আমরা দেখলাম। আর ফাংশন ওভারলোডিং এবং ওভাররিডিংটা বুঝাইলাম, যে ওভারলোডিং এবং রিডিং একই জিনিস থাকবে, বারবার একই নামে ফাংশন কল হবে, কিন্তু একটার প্যারামিটার ভিন্ন রকম হবে আর একটার প্যারামিটার ভিন্ন রকম হবে না। যেটা হবে না সেটা হচ্ছে ওভাররিডিং, আর যেটা হবে সেটা হচ্ছে ওভারলোডিং। তো ওভারলোডিং এর আমরা এক্সাম্পলটা দেখলাম, যে একবার দুইটা সংখ্যা যোগ করলাম আর একবার তিনটা সংখ্যা যোগ করলাম। দুইবার যোগ করলে হবে হচ্ছে 20, আর তিনটা সংখ্যা যোগ করলে হবে 30। দেখো এখানেও কিন্তু আমরা কোনো ক্যালকুলেশন নামে কিন্তু কোনো কনস্ট্রাক্টর দেই নেই। দেখো এখানে কিন্তু আমরা এরকম ব্র্যাকেট কিন্তু কোনো কিছু দেই নেই, এই জন্য কিন্তু এখানে আমরা কনস্ট্রাক্টর ইউজ করি নাই। আর এই বর্ণনা আছে, দেখে নিবা। এবার আমরা কি দেখলাম, যে অপারেটর ওভারলোডিং। অপারেটর ওভারলোডিং কি, যে অপারেটর যে কাজটা করে এছাড়াও বাড়তি কিছু কাজ করবে। যেমন আমি 10 যোগ 10 যদি যোগ করতে চাই তাহলে 20 হবে, কিন্তু 10 যোগ এ যোগ 10 যদি যোগ করতে চাই তাহলে রেজাল্ট হবে A10। এই কাজটা যদি আমি করতে পারি তখনই হবে আমার এখানে অপারেটর ওভারলোডিং। এখন অপারেটর ওভারলোডিং করতে গেলে কি করতে হবে, আমার এখানে অবশ্যই অবজেক্টের যে প্রপার্টিস আছে সেই প্রপার্টিস এর ভ্যালু নিয়ে কাজ করতে হবে, বাট এখানে পাঠাই দিতে হবে হচ্ছে অবজেক্টকে। তো এই জন্য আমাকে এখানে এই অপারেটর সাথে এই অপারেটরের চিহ্ন এবং এই অপারেটর কিওয়ার্ডটা অবশ্যই দরকার হবে। এমন একটা ফাংশন থাকবে যেই ফাংশনের রিটার্ন হবে ভয়েড এবং এই নামটা থাকবে, এবং এর ভিতরে কে থাকবে, ভিতরে থাকবে অবশ্যই আমাদের এই প্রপার্টিসটা থাকবে। এটাকে বলতেছি আমরা অপারেটর ওভারলোডিং। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি বুঝলাম, যে এমন একটা ক্লাস যেই ক্লাসে একটা ফাংশন থাকবে, যেই ফাংশনের কোনো কাজ থাকবে না, সেই ফাংশনটা হবে পিওর ভার্চুয়াল। তো এই যে আমরা এখানে পিওর ভার্চুয়াল নামে এই ফাংশনটাকে এর সামনে বলে দিছি, সেই জন্য এটা আমাদের কি যতই কল করি না কেন, একই নামে থাক না কেন, কম্পাইলার প্রথমে এখানে আসবে, এখানে এসে দেখতেছে যেহেতু ভার্চুয়াল, তাহলে সে বুঝে নেবে যে গেট এরিয়া নামে এই ফাংশনটা অ্যাক্টিভ হবে না, না হয়ে এই গেট এরিয়া নামে অ্যাক্টিভ হবে কয় নম্বর লাইনে, এই লাইনে। আর এই লাইনে এসে কম্পাইলার আবার 6 নম্বর লাইনে আসবে, এসে দেখবে যে না, এটা এই গেট এরিয়া তো এখানে ভার্চুয়াল লেখা, তাহলে এ অ্যাক্টিভ হবে না, না হয়ে দেখবে এই আর কার অবজেক্ট রেক্টেঙ্গুলার, এইখানে এসে খুঁজবে যে গেট এরিয়া আছে কিনা, হ্যাঁ দেখতেছে এখানে আছে, তখন সে এটা অ্যাক্টিভ হবে। এই হলো মূলত আমাদের সামারি। তো দেখো, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। কোশ্চেন যদি পরেও আসে অবশ্যই জানাবা। আর 30টা ক্লাসের পর কিন্তু আমি ওই এখানে কিন্তু তোমাদেরকে অ্যাক্সেস করাইতে হবে আর কি, মানে অ্যাক্সেস করতে দিব আর কি। 30টা ক্লাসের পর কিন্তু ইউটিউবে আর কিন্তু অ্যাভেলেবেল থাকবে না আর কি কোর্সগুলো, তখন তোমরা কিন্তু সবাই এখানে এসে কিন্তু কোর্সগুলো করবা এভাবে, মানে যাদের ভিডিও দেখার দরকার হবে তারা এইভাবে দেখে নিবা। আর এইখান থেকে কি ডাউনলোড করা যাবে আপনার এইখান থেকে? ডাউনলোড করার অপশন আপাতত রাখছি, কিন্তু ডাউনলোড করার অপশনটা মনে হয় রাখবো না আর কি। মানে যদি দেখি যে কেউ এই ভিডিওগুলো দেখে নিজেরাই আবার পড়ানো শুরু করছে, এবং সেটা মনে করো যে জোর জবরদস্তি, মনে করো যে কোর্স ফি এমন করছে যে যারা দিতে পারতেছে না তাদের কাছে প্রেসার ক্রিয়েট করে নিতেছে, তখন আমি এই ভিডিওগুলো ঠিক বন্ধ করে দিব আর কি। মানে বন্ধ বলতে শুধু দেখাবো, কিন্তু ডাউনলোড করতে দিব না। হ্যাঁ, তুমি আনলিমিটেড 2 বছর 4 বছর 5 বছর তোমার ড্যাশবোর্ডে এটা থেকেই যাবে। তুমি যখন রেজিস্টার্ড হবা, তোমরা তো আমার এখানে 500 টাকা দিয়ে রেজিস্টার্ড হয়েছো না, তো তখন তুমি রেজিস্টার্ড হবা, তখন তুমি এটা তুমি যতদিন থাকবা ততদিন তোমার এই ড্যাশবোর্ডে এটা থাকবে ভিডিওগুলো। যাই হোক, কেউ যদি দেখি যে অসাধু উপায় অবলম্বন করতেছো, তখন হয়তো আমি এটা ব্লক করে দিব আর কি, মানে ভিডিওটা ডাউনলোড করতে দিব না, না হলে ডাউনলোড করতে দিব। কিন্তু ওই ইউটিউবে যাতে সবাই না পায়, মনে করো তোমরা কোর্স করতেছো তোমরাও পাচ্ছ, আবার যারা কোর্স করতেছো না তারাও পাচ্ছে, তাহলে একটা সমান হয়ে গেল না, তাহলে একটা সমস্যা না। মানে তোমরা তো তাহলে ইয়ে হয়ে গেল আর কি, যে পেইড করলা কেন। তাহলে এখানে দেখে নিবা আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের জি স্যার। তোমাদের লাগবে না ইনশাল্লাহ, অন্যান্য কোর্স গুলো দেখার দরকার নাই, যদিও আমার এখানে সব থাকবে আর কি। ওই কি বলে এটাকে, এটা তো কেবল ডাটা স্ট্রাকচার, তারপরে ডেটাবেস থাকবে, ডেটা কমিউনিকেশন থাকবে, মাইক্রোপ্রসেসর থাকবে, ডিজিটাল ইলেকট্রনিক্স, যতগুলো বই আছে সব থাকবে আমাদের, এবং সেই সাথে কিছু কাজ থাকবে।
আইটি রিলেটেড, তারপরে সফটওয়্যার বেস, হার্ডওয়্যারের কিছু ট্রাবল শুটিং এর কিছু কাজ থাকবে, যার যেটা দরকার হবে। স্যার ওয়েবসাইটে কি পিডিএফ গুলো এখন দেওয়া আছে স্যার? ওয়েবসাইটে জি স্যার। ওয়েবসাইটে পিডিএফ গুলো ওইভাবে দিব না, তাহলে হবে কি, তোমরা নাহলে এখানে মনে করো 500 টাকা দিয়ে লগ ইন করছো, এখানেও কিন্তু যদিও আমি এটা এখন ফ্রি দিয়ে রাখছি, কিন্তু এখানেও কিন্তু ওই 500 টাকা দিয়ে রাখবো। এখন 500 টাকা দিয়ে তোমরা যেমন অ্যাক্সেস করতে পারতেছো, কেউ যদি আমাকে মোবাইলে টাকা পাঠায় দেয় তখন সেও অ্যাক্সেস করতে পারবে। কিন্তু অ্যাক্সেস করতে পারলে আবার যদি তাকে আমি পিডিএফটা এখনই দিয়ে দিই, এখন সে, আমি তো আর বুঝতে পারবো না, সে যদি আবার কাউকে দিয়ে দেয়, এজন্য পিডিএফটা আপাতত দিব না এখন, তোমরা পাবা। স্যার মানে হ্যাঁ, আপনি তো স্যার মেসেঞ্জারে একটু পিডিএফ গুলা দিছিলেন স্যার, যদি একটু কষ্ট করে মানে ড্রাইভে বা হ্যাঁ, ক্লাসরুমে এটা গুগল ক্লাসরুমে যদি গুগল দেন ক্লাসরুমে দিব এখন। গুছায়া। এখন থেকে জি গুগল স্যার। ক্লাসরুমে ঠিক ওইভাবেই দিব। আর আমি তো আসলে তোমাদের প্রত্যেকদিন ক্লাস নিতেছি, তো এই জন্য আসলে আমি নিজেও স্টাডি করার সুযোগ পাচ্ছি না। এই 30টা ক্লাসের পরে হয়তো বা সপ্তাহে 4টা ক্লাস নিব, তখন হয়তো বা একটু সময় পাবো। আর আমার এখন জুন জুন মাসে খুবই চাপ থাকে প্রত্যেকটা সরকারি অফিসে, এই জন্য আমিও একটু চাপে আছি। তো আমি এটা দিব স্যার ইনশাল্লাহ তোমাদের। বেসরকারি অফিসেও অনেক চাপ স্যার এখন। হ্যাঁ, কিন্তু আমাদের আসলে স্যার আমি খুব খুব জি বেশি স্যার, চাপ। সরকারিতে অনেক বেশি। আচ্ছা, আজকে কারেন্ট অবশ্য যায় নাই, আমি অবশ্য অফিস থেকেই কাজ করতেছি। অফিসে পড়াইলে কি সমস্যা হয় জানো, এখানে আশেপাশে কয়েকজন থাকে, এরা যদি আবার শুনতে পায় এগুলো আবার ঝামেলা করে। এই জন্য আমি একটু সাউন্ডটা খুব আস্তে আস্তে পড়াইলাম আর কি। এখানে আমার পাশের স্যার রুমে একজন আপনাদের আছে। কি স্যার শিফটিং ডিউটি স্যার? শিফটিং না, এখানে বললাম না 4-5 মিনিট লাগে বাড়ি থেকে আসতে। তো কিছু, মানে এখানে সত্য কথা যেটা, কিছু মানুষ আছে যারা ব্যক্তিগত কাজ করে এই রাতের বেলা আসে, কারণ রাতের বেলা কেউ দেখে না। তো তারা এখানে আছে আসলে 2 জন, এবং এরা খুবই মানে ভেজাল মার্কা লোক আর কি। এই যে আমি যে কাজ করতেছি এটা কিন্তু আমার ব্যক্তিগত কাজ, আমি কিন্তু অফিসিয়াল কাজ করতেছি না। যদিও আমি এখানে করতে চাই না, কিন্তু ওই যে কারেন্ট থাকে না, এই জন্য আমি এখানে আসছি। নাহলে আমি আমার বাসায় থেকেই তোমাদের পড়াইতাম। যেমন গতকাল দেখছো না, 3বার কারেন্ট গেছে। এখন ভাবছিলাম যে আজকেও যদি 3বার যায় তখন তোমরা তো বিরক্ত বোধ করবো, এই জন্য এখানে আসছি, নাহলে এখানে আসতাম না। এখানে আমার আইপিএস এর লাইন আছে, তো এই জন্য কারেন্ট যাক আর না যাক বোঝা যাবে না। তো ঠিক আছে, তাহলে আমি তোমাদের এটা দিয়ে দিব এখন, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আর ওই তোমরা গুগল ক্লাসরুমেই দেখবা আর কি এখন থেকে। আর এগুলো তোমরা ঠিক এখন আছে দেখতে, স্যার। এখন তোমরা এগুলো দেখতে পারো আর কি। আর এগুলো কিন্তু সিস্টেম ভালো, প্রত্যেকটা ক্লাসের এখানে কুইজের ব্যবস্থা করা যাবে। এই ওয়ার্ডপ্রেস এর মধ্যে আর কি কুইজের ব্যবস্থা করা যাবে, পিডিএফ ফাইল দেওয়া যাবে, অ্যাটাচমেন্ট দেওয়া যাবে, খুব সুন্দর আর কি। আমি আশা করতেছি নেক্সট স্যার কুইজটা তোমাদের মনে হয় এইভাবেই নিবো আর কি। স্যার হ্যাঁ, স্যার একটু স্যার মানে কথা বলতাম অন্য একটা বিষয়, মানে ওই যে এই কিছুদিন আগে সিভিল এভিয়েশন অথরিটি স্যার সার্কুলারটা যে হয়েছে, তারপর এই যে আপনার এই গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে, হ্যাঁ, তো হ্যাঁ। স্যার এগুলার স্যার কোশ্চেন গুলা মানে কেমন হয়, বা এগুলার জন্য স্যার কি ধরনের প্রিপারেশন নেওয়া যেতে পারে, মানে তো এই বিষয়ে যদি স্যার একটু বলতেন স্যার, এটা কারণ এটা আর তো এখনো এটা চলমান। জি স্যার। এটা হলো আর একটু, আর 2টা সাবজেক্ট শেষ করার পরেই আমি ওগুলো করি, কারণ এখন যদি তোমাকে আমি ওগুলো দেখাই তখন অনেক জিনিস বুঝবা না। অনেক জিনিস আছে বুঝবা না, যেমন ধরো যে আমি যদি এখানে মাল্টিপল ইনহেরিটেন্সটা কিন্তু এখনো দেখাই নাই, বা ধরো আমি C++ দেখাইলাম না, কিন্তু আমি তোমাকে এর আগে ওই কোশ্চেনটা দেখাইছি, তখন তো তুমি বুঝবা না। যে যেমন মাল্টিপল, যেমন এখানে আমরা কি বললাম, শেপ তৈরি করলাম, ঠিক তেমনি এখানে ছিল একটা সাইকেল। একটা সাইকেল নামে একটা ক্লাস থাকবে, মেইন নাম হলো একটা সাইকেল। এবং এর আরো 2টা ক্লাস আছে, একটা হচ্ছে গিয়ার, আর একটা হচ্ছে সম্ভবত কি বলে, হুইল, মানে চাকা। তো এখন তোমার একটা সাইকেল তৈরি করতে গেলে গিয়ারও দরকার হবে, চাকাও দরকার হবে। তো ওখানে এমন একটা কোড ছিল যে এরকম, যে তোমাকে কিছু অবজেক্ট ক্রিয়েট করতে হবে যাতে ওই একটা অবজেক্ট যে কোনো একটা ক্লাসে তুমি ডিফাইন করবা। বাট এই সাইকেল, তারপর হচ্ছে গিয়ার, আবার হচ্ছে হুইল মানে চাকা, 3টা ক্লাসের প্রপার্টি ইউজ করে তোমাকে একটা কমপ্লিট সাইকেলের বর্ণনা দিতে হবে। মানে তোমাকে বলতে হবে যে ধরো আমি একটা সাইকেল কিনছি, তাহলে ওই সাইকেলের কালার হলো কালো, সাইকেলের দাম হলো ধরো 5,000। এটা আছে হচ্ছে মেইন সাইকেল নামক ক্লাসে, কালার আর দাম। এবার আমি বললাম যে সাইকেলের চাকা আছে 2টা, তাহলে এই চাকাটা কোথায় আছে, 2টা যে চাকা আছে এটার বর্ণনা দেয়া আছে হচ্ছে হুইল নামক ক্লাসে আছে।
এরপরে বললাম যে এই সাইকেলের গিয়ার আছে 5টা, তাহলে এই গিয়ারটা কোথায় আছে, গিয়ার নামক ক্লাসে আছে। তাহলে তোমাকে সব তথ্যগুলো একসাথে করে নিয়ে একটা আউটপুটে দেখাইতে বলছে। আর এটা করা যাবে মাল্টিপল ইনহেরিটেন্সের ক্ষেত্রে। তো এখন যদি তোমাকে আমি অবজেক্টই না বুঝাইতাম, ক্লাসেই না বুঝাইতাম, তখন সরাসরি কোশ্চেনটা আসলে তুমি হয়তো বা পারতা কিন্তু ভুলে যাইতা বা মনে রাখতে পারতা না অত। এই জন্য আমি চাচ্ছিলাম যে ডেটা স্ট্রাকচার আর ডেটাবেসটা যদি আর একটু শেষ করতে পারি, তাহলে অন্তত এই 4টা সাবজেক্টের যে কোশ্চেন গুলো আছে, ধরো দিছে 10টা কোশ্চেন, 10টা কোশ্চেনের মধ্যে মিনিমাম তুমি 5টা কোশ্চেন সুন্দরভাবে নিজে থেকে করতে পারতা, তখন তোমার আত্মবিশ্বাসটা বাড়তো। তো এখন ওই পর্যায়ে তো আর একটু যেতে হবে আর কি, মিনিমাম ধরো আরো 10-12টা ক্লাস লাগবে। এটা শেষ করার পরে আমি করতে চাচ্ছি। হ্যাঁ, কোশ্চেন যদি তুমি চাও আমি কোশ্চেন দিতে পারবো, আমার কাছে আছে কিছু কোশ্চেন, আমি দিয়ে দিতে পারবো তোমাকে। স্যার আপনার এই যে অনলাইন জব সলিউশন যে একটা ভিডিও আছে স্যার, ওখান থেকেও অনেক কিছু জানা যায় স্যার, আমি তো হ্যাঁ, ওগুলা ওখানে ওখানে দেখছি। তো অনেক কিছু দিছি আমি, এটা তো আসলে জি অনেকে স্যার। বুঝে না তো। ওরা তো যাই হোক, লাস্টে যখন এমনি, স্যার আমি ওটা মাঝে মাঝে দেখি স্যার। এবং ওখানেও অনেকগুলোই আছে, প্রায় সি প্লাস প্লাস জি এরও স্যার। আছে, সিরও আছে, তারপরে স্যার হচ্ছে ডাটা স্যার ওখানে স্ট্রাকচারও আছে। সবগুলা ক্লাসই করছি স্যার, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওখানে অনেক হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন দিছি তবে কেউ এই জব সলিউশনের যে বিষয়টা স্যার, ওইগুলা দেখলে স্যার অনেকটা সে বুঝতে পারবে যে জবের কোশ্চেন গুলা কেমন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে 20টা ক্লাস নিছি তো 19টা ক্লাস নিছি। ওখানে শুধু আর একটা ক্লাস নিব একটা সময় লিনাক্স এর উপরে, যখন তোমাদের ক্লাস নিব ওইটা ওইখানে ইয়ে করে দিব আর কি, আপলোড করে দিব। তো ওই যে ওই ক্লাসগুলো আমার যখন ওয়েবসাইটে আসবে না, তখন আমি এখানে যখন কোর্স করব না, এই কোর্সে যখন আসবো, তখন দেখবে যে এইখানে আমার এখানে ফ্রি একটা ডিভ থাকবে। ওই ফ্রি কোন কোন ভিডিও গুলো ফ্রি থাকবে সেগুলো ওখানে জব সলিউশনের কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেনের সলিউশন, এগুলো সব দেওয়া থাকবে। যেমন তোমরা অনেকে এই যে কোশ্চেন করতেছো যে কোশ্চেনটা কেমন হয়, এগুলো সে নিজে থেকেই জানতে পারবে আর কি। তো তোমরা আপাতত ওটা দেখতে পারো। আর যদি রিসেন্ট তোমাদের কাছে কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাকে দিতে পারো, সলিউশন করলাম আমরা বসে বসে সবাই মিলে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ঠিক বন্ধ আছে করলে স্যার। না? জি আচ্ছা, স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।